পরিচ্ছেদ ৪১৭ অ্যারোডেস। রূপালী আয়নার দৃশ্যটা দেখে ক্লাইনের মুখে চিন্তিত ভাব ফুটে উঠল। এই আয়নাটা খুব শক্তিশালী, আর এটার নিজস্ব একটা নামও আছে। মনে হচ্ছে এটা একটা জীবন্ত সিল্ড আর্টিফ্যাক্ট। এই ধরনের জিনিস হয়তো খুব একটা ক্ষতিকর হয় না, কিন্তু এদের সিল করা অনেক কঠিন। বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া এগুলো খুব একটা ব্যবহার করা হয় না। মেশিনারি হাইভ মাইন্ডের এই ইকানসার বার্নার্ড লোকটা বেশ উচ্চপদস্থ মনে হচ্ছে। সে নিশ্চয়ই একজন ডিকন হবে, আর সাধারণ কেউ তো অবশ্যই নয়। ডিভিনেশন বা ভাগ্য গণনার একটা সীমাবদ্ধতা আছে, তাই সেটার ফলাফল এই রূপালী আয়নায় দেখানো দৃশ্যের মতোই হতো। আমি যদি ধূসর কুয়াশার উপরেও যেতাম, তাহলেও এর চেয়ে ভালো কোনো ফল পেতাম না। ডিজায়ার অ্যাপোস্টলের চেহারাটা কেমন তা নিশ্চিত করার কোনো উপায় নেই। ব্যাকলুন্ডে নীলচোখ আর উঁচুগালের হাড়ওয়ালা অসংখ্য মানুষ আছে। ক্লাইন যখন এসব ভাবছিল, তখনই রূপালী আয়নার দৃশ্যটা দ্রুত মিলিয়ে গেল। এরপর সেখানে রক্তলাল রঙের কিছু লেখা ভেসে উঠল। পারস্পরিক বিনিময়ের নীতি অনুযায়ী এবার আমার প্রশ্ন করার পালা। তুমি যদি মিথ্যা বলো বা উত্তর দিতে না পারো, তাহলে তোমাকে আমার দেওয়া কোনো মিশন গ্রহণ করতে হবে অথবা শাস্তি ভোগ করতে হবে। এটা দেখে ক্লাইন ভ্রু কুঁচকাল। এটা কি কোনো ট্রুথ অর ডেয়ার আয়না নাকি? মজারও তো। রক্ত ঝরার মতো দেখতে সেই লেখাগুলো আস্তে আস্তে বদলে নতুন বাক্যে রূপ নিল। রেড লাইটের আসল নাম কি? রেড লাইট গ্রেট হোয়াইট ব্রাদারহুডের অন্যতম নেতা, আধ্যাত্মিক জগতের 7টি বিশুদ্ধ আলোর একটি। ক্লাইন গভীরভাবে চিন্তা করল এবং বুঝতে পারল সে এর উত্তর জানে না। সে শুধু ইয়েলো লাইট বা ভেনিথান সম্পর্কে জানত। ইকানসারের গলা শুকিয়ে আসছিল, আর কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করল। কিছুক্ষণ নীরব থাকার পর সে গম্ভীর গলায় বলল, ন্যানিডিস। ভুল। আয়নার রক্তলাল লেখাগুলো আবার বদলে গেল। মিশন নাকি শাস্তি? ইকানসারের মুখে স্পষ্ট যন্ত্রণার ছাপ দেখা গেল। শেষ পর্যন্ত সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, শাস্তি। সে কথা শেষ করার সাথে সাথেই কোত্থেকে এক ঝলক রূপালী সাদা বিদ্যুৎ এসে তার মাথায় আঘাত করল। চিড়চিড় শব্দে ইকানসারের চুলগুলো খাড়া হয়ে গেল, আর সে ধপাস করে মাটিতে পড়ে গেল। তার শরীর থেকে হালকা কালো ধোঁয়া বের হতে লাগল। তবে আয়নাটা তার সাথে মাটিতে পড়ে গেল না। বদলে সেটা নিজে নিজেই ভেসে টেবিলের ওপর গিয়ে বসল। 2 সেকেন্ড পর ইকানসার টলতে টলতে উঠে দাঁড়াল এবং কাঁপতে কাঁপতে চেয়ারে বসে হাঁপাতে লাগল। ক্লাইন চুপচাপ সব দেখছিল। সে বুঝতে পারছিল না তার কী প্রতিক্রিয়া দেখানো উচিত। কিছুক্ষণ পর ইকানসার একটু সুস্থ হয়ে ক্লাইনের দিকে তাকাল এবং জোর করে একটু হেসে বলল, তুমি নিশ্চয়ই সিল্ড আর্টিফ্যাক্ট সম্পর্কে শুনেছ এবং জানো যে এগুলোর কিছু নেতিবাচক প্রভাব থাকে। ক্লাইন ইকানসারের খাড়া হয়ে থাকা চুলের দিকে তাকিয়ে হঠাৎ বুঝতে পারল কেন তার চুলের স্টাইল সবসময় এমন উস্কো খুস্কো আর অবাধ্য থাকে। ক্লাইন না বলে পারল না, আসলে আপনি একাই এই প্রশ্নগুলো করতে পারতেন। আমার সামনে এগুলো করার কোনো দরকার ছিল না। ফুহ, এই আয়নাটা ব্যবহার করার শর্তই হল পাশে কাউকে থাকতে হবে। ইকানসার তখনও কাঁপছিল। এটা তো বেশ বুদ্ধিমান মনে হচ্ছে। ক্লাইন 2 পা এগিয়ে টেবিলের কাছে গেল। কৌতূহলবশত সে রূপালী আয়নাটা ভালো করে দেখল এবং বুঝতে পারল যে অদ্ভুত নকশা আর 2টো আলংকারিক চোখ ছাড়া এই সিল্ড আর্টিফ্যাক্টে বিশেষ কিছু নেই। ইকানসার কাঁপতে কাঁপতে একটু হাসল। তুমি চাইলে ওকে প্রশ্ন করতে পারো। আমাদের কোনো আপত্তি নেই। না, আমার তেমন কোনো ইচ্ছে নেই। ক্লাইন একটা ভৌতিক আয়নার সাথে ট্রুথ অর ডেয়ার খেলতে যাবে কেন? বলার সাথে সাথেই সে রূপালী আয়নার প্রান্তটা একটু স্পর্শ করার চেষ্টা করল। ছোঁয়া মাত্র এটা বরফের মতো ঠান্ডা আর ধাতব মনে হল। ক্লাইন যখন এটা ভাবছিল, তখনই সে দেখল প্রাচীন রূপালী আয়নাটা হালকা কেঁপে উঠল। সেখানে দ্রুত সাদা রঙের লেখা ভেসে উঠল, আপনার অনুগত ও বিনয়ী সেবক অ্যারোডেস আপনার সেবায় নিয়োজিত। ক্লাইনের মাথাটা মুহূর্তের জন্য ফাঁকা হয়ে গেল। তারপর সে কোনো অভিব্যক্তি প্রকাশ না করেই টেবিল ছেড়ে সরে আসল। ব্যাপারটা কি? এই আয়নাটা একটু আগে অন্যদের সাথে খুব রুক্ষভাবে ট্রুথ অর ডেয়ার খেলছিল। চোখের পলকে এটা এমন হয়ে গেল কেন? ক্লাইন একই সাথে মজাও পেল, আবার অবাকও হল। সে যা তথ্য সংগ্রহ করেছিল তার ভিত্তিতে দ্রুত একটা আন্দাজ করার চেষ্টা করল। রূপালী আয়নাটার রেড লাইটের আসল নাম জানে, তার মানে আধ্যাত্মিক জগতের সাথে এটার কোনো যোগাযোগ আছে। আর ধূসর কুয়াশার উপরের রহস্যময় স্থানটাও আধ্যাত্মিক জগতের সাথে যুক্ত। অন্তত আমি যখন নিজেকে সামন করি, তখন দরজা দিয়ে যাওয়ার সময় আধ্যাত্মিক জগৎটা দেখতে পাই। এই অ্যারোডেস নামের আয়নাটা কি ধূসর কুয়াশার উপস্থিতি টের পেয়ে গেছে? যখন এই চিন্তাগুলো তার মাথায় ঘুরছিল, ক্লাইন দেখল ইকানসার পুরোপুরি সুস্থ হয়ে আবার দাঁড়িয়েছে। সে প্রাচীন রূপালী আয়নাটা হাতে নিল, আর ঘরের বাকি 2 সদস্য যারা এতক্ষণ না দেখার ভান করে ঘর খুঁজছিল তারাও থমকে দাঁড়াল। কিছুক্ষণ তল্লাশির পর ক্লাইন ইকানসার আর তার সঙ্গীদের বিদায় জানাল এবং অ্যাক্টিভিটি রুমে ফিরে আসা আইসেনগার্ড স্ট্যান্টনকে খুঁজে বের করল। এরপর আমরা কি করব? সে সরাসরি জিজ্ঞেস করল। আইসেনগার্ড গম্ভীর মুখে উত্তর দিল, চলো স্টুয়ার্ট আর অন্যদের পরিবারকে এখানে নিয়ে আসি। এতে তাদের সুরক্ষা দেওয়া সহজ হবে। তবে এটা শুধু সাময়িক সমাধান।
তুমি আর আমি সেই সাথে কাসলানা স্বাভাবিকভাবে চলব, কিন্তু আমাদের ওপর গোপন পাহারা থাকবে। আশা করি ডিজায়ার অ্যাপোস্টলকে যত দ্রুত সম্ভব খুঁজে পাওয়া যাবে। তুমি তো গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজের অনুসারী, তাই না? হ্যাঁ। ক্লাইন উত্তর দিয়ে তার বুকে একটা ত্রিভুজাকৃতি পবিত্র প্রতীক আঁকল। একই সাথে সে মনে মনে একটু আক্ষেপ করল, এখন থেকে কুয়াশার উপরে যেতে হলে আমাকে বাথরুমে গিয়ে লুকাতে হবে। এমপ্রেস বড়তে আর্ল হলের বিশাল ভিলা। অড্রে তার ঘরের সুন্দর দেয়াল ঘড়িটার দিকে একবার তাকাল। তার মধ্যে উত্তেজনা আর ভয় কাজ করলেও সে ড্রেসিং টেবিলের সামনে শান্ত হয়ে বসল। সে আজ তার সাইকোলজি টিচার এসকালান্তের বাড়িতে যাচ্ছে। সেখানে গিয়ে সে সাইকোলজি অ্যালকেমিস্টসের একজন অফিসিয়াল সদস্য হওয়ার চূড়ান্ত পদক্ষেপটা নেবে। যাওয়ার আগে তাকে সময়মতো মিস্টার ফুলের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করতে হবে। এবার নিশ্চয়ই আমি দেবদূতকে দেখতে পাব, তাই না? অড্রে প্রত্যাশা নিয়ে ভাবল। কয়েক সেকেন্ড চুপ থাকার পর সে তার মুখের সামনে হাত জোড় করল এবং নিচু স্বরে ফুলের সম্মানসূচক নামগুলো জপ করতে লাগল। 15 মিন্স্ক স্ট্রিটে ক্লাইন বসার ঘরে দাঁড়িয়েছিল। ঘরটা অবশেষে শান্ত হতে দেখে সে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার কাছে ডিজায়ার অ্যাপোস্টল মানে শুধুই বিপদ, কিন্তু স্টুয়ার্ট আর অন্যদের কাছে এটা তাদের জীবন বদলে যাওয়ার মতো ঘটনা। আশা করি সব দ্রুত মিটে যাবে। এতগুলো বিয়ন্ডার আর এতগুলো সিল্ড আর্টিফ্যাক্ট মিলে নিশ্চয়ই ডেভিল পাথরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে। এসব ভাবতে ভাবতেই ক্লাইন হঠাৎ কিছু কাল্পনিক মিনতি শুনতে পেল। এটা নিশ্চয়ই মিস জাস্টিস। সে আগে থেকেই প্রস্তুত ছিল, তাই চারপাশে একবার তাকিয়ে স্বাভাবিকভাবেই বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুমের দরজা লক করার পর সে মনে মনে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলল। আমার জীবনটাও কিছুটা বদলে গেছে। ডিজায়ার অ্যাপোস্টলের হুমকি শেষ না হওয়া পর্যন্ত তাকে বাথরুমে গিয়েই ধূসর কুয়াশার উপরে যেতে হবে, কারণ বাইরে তাকে গোপন পাহারা দিচ্ছে মেশিনারি হাইভ মাইন্ড। পরের সপ্তাহে ট্যারোট ক্লাবের সময়সূচি কমিয়ে আনতে হবে। তবে যতই কমানো হোক না কেন, অন্তত 10 মিনিট তো লাগবেই। ঠিক আছে, পেট পরিষ্কার না হওয়া খুব সাধারণ একটা ব্যাপার। বিয়ন্ডারদের কি কোষ্ঠকাঠিন্য হতে পারে না? নিজেকে সান্ত্বনা দিয়ে ক্লাইন ঘড়ির কাঁটার বিপরীত দিকে 4 পা হাঁটল এবং ধূসর কুয়াশার উপরে চলে গেল। এরপর অড্রে তাকে আগে যা শেখানো হয়েছিল তা অনুসরণ করে একটি সাধারণ আচার বা রিচুয়াল সেট আপ করল এবং কৃত্রিম তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রবেশ করল। ক্লাইন যখন রক্তিম নক্ষত্রের ভেতর তার ঝাপসা অবয়ব দেখতে পেল, তখন সে নিয়ম মেনে কাজ শুরু করল। প্রথমে তার স্পিরিট বডি দিয়ে ব্ল্যাক এম্পারার কার্ডটি ধারণ করল, তারপর তার উন্নত দক্ষতা দিয়ে কাটা কাগজের একটি পুতুল হাতে নিয়ে সেটা পাঠিয়ে দিল। প্রত্যাশিতভাবেই সেই কাগজের পুতুলটি ধূসর কুয়াশার শক্তি সঞ্চয় করে একটি বিশাল দেবদূতে পরিণত হল, যার 12 জোড়া কালো ডানা ছিল। অড্রে দেখল তার সামনে এক পবিত্র ও মহিমান্বিত দেবদূত নেমে এসেছে এবং তার ডানার স্তর দিয়ে তাকে জড়িয়ে ধরেছে। সে বেশ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল। এটা একজন দেবদূত, মিস্টার ফুলের দেবদূত, আর এটার 12 জোড়া ডানা আছে, একজন আর্চেঞ্জেল। এটা ঠিক গল্পের বইয়ের বর্ণনার মতোই। এটা আমাদের ট্যারোট ক্লাবের দেবদূত। অড্রে দেখল দেবদূতের অবয়বটা দ্রুত মিলিয়ে যাচ্ছে। তার মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করল। সে মিস্টার ফুলকে আনন্দ, উত্তেজনা আর ভক্তিভরে ধন্যবাদ জানাল এবং তারপর পরিচারিকাদের ডেকে বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে বলল। ক্লাইন হাসল এবং বসার ঘরে ফিরে আসল। দেয়ালের বুলেটের গর্তটার দিকে তাকিয়ে সে গভীর চিন্তায় ডুবে গেল। এটা কি কোনো সস্তা তেলচিত্র দিয়ে ঢেকে দেব, নাকি মেরামত করে রং করে ফেলব? হিলস্টন বরোর 7th অ্যাভিনিউতে এসকালান্তের বাড়ি। অড্রে তার পরিচারিকা আর বডিগার্ডকে বসার ঘরে রেখে বাড়ির মালকিনের সাথে অ্যাক্টিভিটি রুমে গেল। তার সাথে ছিল তার বিশাল গোল্ডেন রিট্রিভার কুকুর সুসি। অ্যাক্টিভিটি রুমে আরও 2 জন লোক অপেক্ষা করছিল। তাদের একজন হিলবার্ট আলুকার্ড, একজন সাইকোলজিস্ট যার সাথে লেডি নরমা তার পরিচয় করিয়ে দিয়েছিলেন। অন্যজন স্টিফেন হ্যাম্প্রেস, যে আগের সাইকোলজি আলোচনার আয়োজন করেছিল। সেই মুহূর্তে যদিও এটা ভোজসভার সময় ছিল, তবুও ঘরে শুধু একটি সাধারণ মোমবাতি জ্বলছিল। মোমবাতিটা কফি টেবিলের মাঝখানে রাখা ছিল এবং এর ম্লান হলুদ শিখা কাঁপছিল, যা অ্যাক্টিভিটি রুমের অন্ধকারকে কিছুটা দূর করছিল। একে অপরের সাথে কুশল বিনিময়ের পর হিলবার্ট সুসির দিকে একবার তাকাল। তার গায়ের চামড়া কিছুটা বাদামি ছিল, সম্ভবত সাউদার্ন কন্টিনেন্টের রক্তের টানে। তবে সে সুসিকে দেখে কিছু বলল না। অড্রে একটু ক্ষমা প্রার্থনার ভঙ্গিতে হেসে বলল, ও সাথে থাকলে আমি একটু বেশি নিরাপদ বোধ করি। সুসিও নিষ্পাপ চোখে হিলবার্টের দিকে তাকাল। বোঝা যাচ্ছে। দয়া করে বসুন। হিলবার্ট হাসল এবং কফি টেবিলের ওপাশে সোফায় বসল। হ্যাম্প্রেস আর এসকালান্তেও তাদের আসনে বসল। অড্রে বসার পর হিলবার্ট মোমবাতির সলতেটা একটু বাড়িয়ে দিল, যাতে আলো বেশি হয়। সে মোমবাতির আলোর ভেতর দিয়ে অড্রের দিকে তাকাল। এখন আমাকে সততার সাথে উত্তর দাও। তুমি কি নিশ্চিত যে তুমি সাইকোলজি অ্যালকেমিস্টসে যোগ দিতে চাও? মোমবাতির আলোয় তার চোখগুলো মনে হচ্ছিল সোনালি রঙে রাঙানো। তার চোখের মনির গভীরে যেন আরও একটি চোখ দেখা যাচ্ছিল,
একটি খাড়া চোখ। অড্রের মনটা মুহূর্তের জন্য এলোমেলো হয়ে গেল, কিন্তু পরক্ষণেই সে নিজেকে সামলে নিল। সে হালকা মাথা নেড়ে বলল, হ্যাঁ। হিলবার্ট আবার জিজ্ঞেস করল, তুমি কি ইচ্ছে করে কখনো সাইকোলজি অ্যালকেমিস্টসের ক্ষতি করবে? তার কণ্ঠস্বরে এক অদ্ভুত প্ররোচনা ছিল, যেন প্রশ্ন করা ব্যক্তি যদি ইতিবাচক উত্তর দেয় তবে সে অবচেতনভাবে সেটা মেনে নেবে এবং সারা জীবন তা পালন করবে। না, অড্রে খুব যুক্তিসঙ্গতভাবে উত্তর দিল। কয়েকটি প্রশ্নের পর হিলবার্ট এসকালান্তে আর অন্যরা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হিলবার্ট হাসল এবং জিজ্ঞেস করল, তোমার কি আর কিছু বলার আছে? অড্রে একটু ইতস্তত করল এবং তারপর তার সততা প্রকাশ করল। আমি একবার একটা বিয়ন্ডার গ্যাদারিং থেকে স্পেকটেটর ফর্মুলা কিনেছিলাম। আমি ইতিমধ্যেই একজন স্পেকটেটর। সেই বিয়ন্ডার গ্যাদারিংটার নাম হল ট্যারোট গ্যাদারিং। অড্রে মনে মনে বেশ গর্বের সাথে ভাবল।